আরহাম ডোরাকে কোলে নিয়ে আলিশার কক্ষের দরজা একের পর এক করা নাড়তে লাগলো। ঠক ঠক ঠক। এই লিসা, দরজাটা খুল প্লিজ, এই বিচ্ছু বাচ্চাটাকে আমি আর সামলাতে পারছি না। বাবার দেখা দেখি ডোরাও নিজের ছোট্ট হাত দিয়ে দরজা ঠুক ঠুক করে বাড়ি দিতে শুরু করছে। ছেলের কাণ্ড দেখে আরহাম ব্রু কুচকে তাকালো। এই ছোট মরিচ, তুই দরজায় বাড়ি দিচ্ছিস কেন? আফ আয়া ই। ডোরা নিজের মন মতো আদো আদো শব্দ করে বাবার কথার জবাব দিচ্ছে। প্রায় 10 মিনিট পর আলিশা দরজা খুলল। দরজা খুলতে তার চোখে পড়ল আরহামের করুণ অবস্থা। চুলগুলো সম্পূর্ণ উস্কো খুস্কো, টি শার্ট কুচকে একাকার, তার উপর বুকের কাছে ছোট্ট একটা অংশ ছেঁড়া। তার আর বাবার কোলে থাকা ডোরা মাকে দেখে আনন্দ লাফালাফি শুরু করে দিয়েছে। আলিশা ব্রু তুলে জিজ্ঞেস করলো, কী সমস্যা, এখানে কেন এসেছ? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, তোর আন্ডা আমার কি দশা করেছে? তো এখানে আমার কি করার আছে? তো শুধু তো বললেই হবে, বাঁচা আমাকে, এই বুলডোজারের হাত থেকে বাঁচা, তাই তো? তাই তো। বাবার কথা মোটেও পছন্দ হয়নি ডোরার। সে সঙ্গে সঙ্গে পাঁচুরও প্রতিবাদ জানাতে শুরু করলো। আরহাম চোখ পাকিয়ে বলল, তোরেই তাই তো, তুই তোর ড্রাইভারের ভেতরেই রাখ। আলিশা নির্বিকার ভঙ্গিতে সব পরখ করছে। এখনও এখানে কেন এসেছ সেটা বললে আর যাও। আমাকে বাঁচাতে এসেছে না মানে তুই আমাকে বাঁচা। ছোট মরিচ আমাকে একটু শান্তি দিচ্ছে না। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। আলিশার ঠোঁট চেপে হাসি সামনে রেখে কোনো মতে, তাহলে দুধ দাওনি কেন? ওর ক্ষুদে পেয়েছে বলেই তো খুঁজছেন। যাও, আমার ছেলেকে দুধ দাও। আরহাম যেন আকাশ থেকে পড়ল। কি? ডোরা মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মা। ছেলেকে মায়ের দিকে হাত বাড়াতে দেখে আরহাম বেশ খুশি হয়ে গেল। দেখ, ডোরাও তোর কোলে যাবে, নে ওকে। ইয়াম ইয়াম। আলিশা ডোরার হাতে চুমু খেয়ে আদর দিয়ে বলল, বাবা দেবে ইয়াম ইয়াম। বাবা ইয়াম ইয়াম দেবে শুনে ডোরা আবারও 2 হাত দিয়ে আরহামের বুক জুড়ে খাবার খোঁজার মহান অভিযানে নেমে গেল। এই বেয়াদব মহিলা, এতটুকু আন্ডাকে এসব কী ধরনের বেয়াদবি শেখাচ্ছিস? আমি কোথা থেকে দুধ দেব? আলিশা একদম নির্বিকার। সে হাই তুলতে তুলতে শুধালো, কেন তোমার বুক থেকে দেবে? এই কথা শুনে ডোরা যেন আরও উৎসাহিত অনুভব করলো। সে বাবার বুকে মুখ গুজে নিজের মিশন আরও জোরদারভাবে শুরু করেছে। আরহাম প্রায় কেঁদে ফেলার অবস্থা। না পারছে সইতে, না পারছে কিছু করতে। বাপ আমার কাছে কিছুই নেই। আমি দুধওয়ালা গাভী না, না মানে গরুও না। মুসিবতে পড়ে আরহাম মুখ ফসকে কি থেকে কি বলেছে তা যেন সে নিজেই বুঝে উঠতে পারছে না। ডোরা আবারও আদো গলায় বলে উঠল, ইয়াম ইয়াম। আরহাম না পারতে এবার আম্মু বাঁচাও বলে চেঁচিয়ে উঠল। বাবার দেখা দেখি ডোরা 2 হাত নেড়ে আদো আদো গলায় ডেকে চলছে, ইউ বাতাও। ঠিক তখনই আরহামের চিৎকার শুনে নিচতলা থেকে খুন্তি হাতে শাইনা বেগম গলা উঁচু করে বললেন, আবার কি কাণ্ড করেছিস হতচ্ছাড়া? নতুন শব্দ কানে আসতেই ডোরা আনন্দে বাবার কোলে লাফাতে লাফাতে বলতে শুরু করলো, ইট তারা হট তারা। আরহাম ছেলের দিকে থতমত খেয়ে তাকালো। এই ঢোলের বাচ্চা, যা শুনছিস তা সবই কপি করতে হবে কেন তোর? তবে বাবার দমকে ডোরার কোনো ভ্রূক্ষেপ নেই। সে তো দিব্যি নিজের সুরে বলে চলছে, বাব্বা হটতারা হটতারা। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? আবার কি কীর্তি করেছিস? দাঁড়া, আমি এখনই আসছি। আরহাম গাড় কাত করে একবার করিডোর থেকে নিচে উঁকি দিয়ে দেখলো শাইনা বেগম খুন্তি হাতে উপরে আসছেন। ইয়া মাবুদ, আমাকে বাঁচাও। বাচ্চা বুলডোজারই কি কম ছিল না? এখন এর দাদিও যোগ হতে আসছে, তাও আবার খুন্তি হাতে। সামনের দৃশ্যটা দেখে আলিশার মনটা বেজায় শান্তি লাগছে। এতক্ষণে তার মনে হলো আরহামকে অন্তত একটু হলেও শায়েস্তা করতে পেরেছে সে। তবে পরিস্থিতি যে আরও বেগতিক হতে যাচ্ছে তার ডোরাও ক্ষুধা পেয়েছে সেটা বুঝে আলিশা আর দেরি না করে ডোরাকে কুলে তুলে নিয়ে আরহামের মুখের সামনেই ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধের পর এই পাশ থেকে আরহামের প্রতিবাদী গলা শোনা গেল, বড় বেয়াদব মহিলা, স্বামীর মুখের উপরে দরজা লাগিয়ে দে। কথাটা শেষ হতে সিঁড়ি বেয়ে খুন্তি হাতে হাজির হলেন শাইনা বেগম। কাকে বেয়াদব বলছিস তুই? আজ তোর সব বেয়াদবি আমি বের করছি। কিন্তু শাইনা বেগম কাছে পৌঁছানোর আগে আরহাম পকার পার। বাইরে দমকা হাওয়া বইছে, জানালার ফাঁক গলে সে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পর্দাগুলো দুলিয়ে দিচ্ছে। নীলা নীরবে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। সকাল থেকে আরশাদের মেজাজ প্রচণ্ড খারাপ। আজ একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাবমিট ছিল। তাদের টিম পর্যন্ত কাজ শেষ করতে পারেনি। তবে অফিসের চাপ সে সাধারণত বাসায় নিয়ে আসে না।
কাজের ঝামেলা অফিসে রেখে আসে, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আরহামের আচরণ তার মেজাজকে আরও তিক্ত করে তুলেছে, যার জন্য সে সকাল থেকে নীলার সঙ্গেও ঠিকমতো কথা বলছে না। নীলা একবার তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, খাবার খাবে না? অনেক রাত হয়ে যাচ্ছে। না। কেন? ইচ্ছে করছে না। গম্ভীর কণ্ঠ। আমি এখনও খাইনি, তোমার সঙ্গে একসাথে খাবো বলে অপেক্ষা করেছি। আরশাদ হঠাৎ শোয়া থেকে উঠে বসলো। আজব, আমি কি তোমাকে খেতে মানা করেছি নীলা? এসব কেমন বাচ্চামো? নীলা মৃদু হেসে জিজ্ঞেস করলো, মেজাজটা এখনও ঠিক হয়নি? না, আর মনে হয় হবেও না। কেন? তা গিয়ে তোমার ভাইকে জিজ্ঞাসা করো। এত দায়িত্ব জ্ঞানহীন আচরণ করার জন্যই কি সে বিয়ে করেছিল আমার বোনকে? আমার ভাই নিজের ইচ্ছায় বিয়ে করেনি। কেমন পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে সেটা তোমার অজানা নয়। এখনও ভাইয়ের পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না, শুধু সত্যিটাই বলেছি। তাহলে তোমার কি মনে হয় আরহাম আজ যা করেছে সেটা ঠিক? একদমই না, কিন্তু ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমাদের খুব বেশি হস্তক্ষেপ না করাই ভালো। আরশাদ তাচ্ছিল্যের হাসি হাসলো। বাহ নীলা, মানে তুমি এক প্রকার ওর আচরণটা এড়িয়ে যাচ্ছ। আমি কারো ভুলকে এড়িয়ে যাচ্ছি না, তুমি বরং অকারণে কথাটা বড় করে ফেলছো। কারণ আলিশা আমার বোন, কতটা আদরের বোন সেটা তুমি খুব ভালো করেই জানো। ওর সঙ্গে কোনো অন্যায় হলে আমি চুপ করে থাকতে পারবো না। আলিশার সাথে কেন কোনো অন্যায় হবে? আর হলেও আমরা সেটা হতে দেব না। এখনও একই কথা বলছো। তোমরা ভাই বোন কি সত্যিই কিছু বুঝতে চাও না? নীলা দীর্ঘশ্বাস ফেলল। সাদ, প্লিজ কথা আর বাড়িও না, আমার ভালো লাগছে না এসব। আরশাদ দুহাতে নিজের চুল চেপে ধরে বসে রইল। নীলা ধীরে ধীরে এগিয়ে এসে তার কাঁধে নিজের মাথা রাখলো। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ শান্ত থেকে আরশাদ চিন্তিত কণ্ঠে শুধালো, আরহাম আর আলিশার বিয়েটা একটা ভুল ছিল নীলা। এখন এসব ভেবে লাভ কি? যা হওয়ার তা হয়ে গেছে, এখন সেটা মেনে নিয়ে সামনে এগোতে হবে। আমি আগেই বলেছিলাম ওদের দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। সারাক্ষণ ঝগড়া করে, অথচ সংসার কিভাবে সামলাতে হয় সেটাই এখনো শেখেনি। তার উপর আবার বাচ্চাও নিয়ে ফেলেছে। নীলা চুপচাপ তার কথাগুলো শুনে গেলাম। বাবাকে কত করে বলেছিলাম যাতে আলিশাকে আমার কাছে ইতালিতে পাঠিয়ে দেয়, তবে শুনলো না। যদি সময় মতো আমার কথা শুনতো তাহলে আজ হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না। নীলা ব্রুকুসকে জিজ্ঞেস করলো, এতটা জটিল মানে? আমি আরশানের কথা বলছি। এই বয়সে আরহাম আলিশার বাচ্চা নেওয়া উচিত হয়নি। তাদের ঝগড়া বিবাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাবে বাচ্চাটাই। তুমি হয়তো একটু বেশিই ভাবছো, এমন কিছুই হবে না। হঠাৎই আরশাদ নিজের কাঁধ থেকে নীলার হাতটা সরিয়ে দিল। তার গলায় কঠোরতা স্পষ্ট। তাই যেন হয় নীলা, কিন্তু একটা কথা ঠিকমতো তোমার ভাইকে বুঝিয়ে দেবে, আমার বোনের সাথে কোনো অন্যায় হলে আমি তা মেনে নেব না। আচ্ছা, বুঝিয়ে দেবে। এখন খাবার নিয়ে আসি, খিদে পেয়েছে আমার, নিয়ে এসো। আয়েশার সঙ্গে নিয়াজ সাহেবের বেশ জোর কথা কাটাকাটি হয়েছে। আয়েশার রাগের একটাই কারণ, কেন তিনি গিয়ে আলিশাকে আলাদা হয়ে যাওয়ার মতো কথা বললেন। তার মেয়ের সংসারে এমনিতেই অশান্তির শেষ নেই, সেখানে এসব কথা পরিস্থিতি আরও জটিল করে তোলার কি প্রয়োজন ছিল? নিয়াজ খান পুরো সময়টাই নীরব থাকলো। আয়েশা থেমেনি। আপনার কি দরকার ছিল মেয়ের কাছে গিয়ে এসব বলার? নিয়াজ খান দীর্ঘশ্বাস ফেললেন। আহা আয়েশা, থামো তো। কি শুরু করেছো এসব? শুরু আমি করিনি, আপনি করেছেন। আম্মার কানে যদি এসব কথা যায় তখন কি হবে ভেবে দেখেছেন? উনি তো মনে করবেন আমি আপনাকে এসব শিখিয়ে বলিয়েছি। এমন কিছুই হবে না। আর আম্মা তোমাকে নিয়ে এতটা নিচু ধারণাও রাখেন না। আয়েশা তিক্ত হেসে বললেন, সত্যিই কি তাই? আমার তো মনে হয় এত বছর পরও উনি আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। সেখানে যদি আমার মেয়ের সংসার নড়বড় হয়ে যায় তবে প্রথম দোষটা তিনি আমার ঘাড়েই চাপাবেন। নিয়াজ খান স্ত্রীর দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। এই কথাগুলোর জবাব তার কাছে নেই, কারণ আয়েশার ভয়টা পুরোপুরি অযৌক্তিক নয়, অতীত। প্রায় 30 বছর আগে নিয়াজ খান আর আয়েশার প্রথম দেখা হয়েছিল নিয়াজ খানের এক আত্মীয়ের বিয়েতে। সেখানে আয়েশা ছিলেন কনের বান্ধবীর ছোট বোন। প্রথম দেখায় সেই পরিচয় ধীরে ধীরে রূপ নিয়েছিল প্রণয়ের সম্পর্কে। আয়েশা ছিলেন একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর নিয়াজ খান দেশের প্রতিষ্ঠিত এক উচ্চবিত্ত পরিবারের সন্তান। সামাজিক অবস্থানের ফারাক ছিল আকাশ পাতাল, কিন্তু সেই ব্যবধান কখনোই তাদের ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। 3 বছরের সম্পর্কের পর হঠাৎই যখন আয়েশার পরিবারে তার প্রেমের সম্পর্কের কথা জানাজানি হয়, তখনই আয়েশার পরিবার তার বিয়ের আয়োজন শুরু করে। তাদের বিশ্বাস ছিল উচ্চবিত্ত ঘরের ছেলে কখনোই মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করবে না। তাদের ধারণা নিয়াজ খান হয়তো সময় কাটাচ্ছেন, একদিন মোহ কেটে গেলে ঠিকই আয়েশাকে ছেড়ে চলে যাবেন।
সেই ভয় থেকে আয়েশার অগোচরে অন্যত্র বিয়ে ব্যবস্থা করা হয়েছিল। তবে আয়েশার বড় বোন আশার সাহায্য নিয়াজ খান সঠিক সময়ে সব কিছু জানতে পেরেছিলেন। সব কিছু জানার পর নিয়াজ খান নিজের পরিবারকে আয়েশার কথা জানায়, কিন্তু সেখানে অপেক্ষা করেছিল কঠিন এক প্রত্যাখ্যান। বিশেষ করে মেহরোজা আক্তার কোনোভাবেই এ সম্পর্ক মেনে নিতে পারেননি। তার দৃঢ় বিশ্বাস আয়েশা টাকার লোভেই তার ছেলেকে নিজের প্রেমের ফাঁদে ফেলেছে। দুই পরিবারের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত আর কোনো পথ খোলা ছিল না। শেষে নিজেদের ভালোবাসা বাঁচাতে আয়েশা নিজেদের পরিবার ছেড়ে নিয়াজ খানের হাত ধরে পালিয়ে বিয়ে করেন। সেদিনের পর থেকেই নিজ জন্মদাতা পরিবারের সঙ্গে আয়েশার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এতগুলো বছর পেরিয়ে গেলে কেউ তার খোঁজে নেয়নি, আর না আয়েশা কোনো দিন সেই বাড়ির পথে ফিরে তাকিয়েছে। অন্যদিকে ছেলের জেদের কাছে হার মেনে মেহরোজা আক্তার আয়েশাকে খান বাড়িতে ঠাঁই দিল, মন থেকে কখনো তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে পারেননি। তখন বাড়ির বড় পুত্রবধূ ইজাজ খানও অবিবাহিত ছিলেন। বিয়ের 1 বছরের মাথায় বড় নাতি আরশাদের জন্মের পর মেহরোজা আক্তারের মন কিছুটা নরম হয়েছিল ঠিক, কিন্তু আয়েশার মনে শূন্যতা কোনো দিন ভরে ওঠেনি। আজও কখনো কখনো তার মনে হয় এই বিশাল খান বাড়িতে তিনি যেন উড়ে এসে জুড়ে বসা মানুষ, যাকে সবাই সহ্য করে নিয়েছে ঠিকই, তবে মন থেকে কেউ কখনো আপন করে নিতে পারেনি। ডোরাকে তার মায়ের কাছে হস্তান্তর করে আসতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচল আরহাম। আহ, কি শান্তি! এখন একটা জমিয়ে শাওয়ার না নিলেই নয়। তারপর দিব্যি টান টান একটা ঘুম। কতদিন পর একটু শান্তি মিলবে। ঢোলও নেই, ঢোলের মাও নেই। আজ আর কেউ তাকে ঝালাবে না। অন্যদিকে এতক্ষণ পর ছেলেকে বুকে পেয়ে আলিশা যেন আদরে আদরে ভাসিয়ে দিচ্ছে ছেলেকে। আমার সানা, আমার জান, আই মিস ইউ বাচ্চা। ডোরা মিস মাম্মা। ডোরাও মাম্মাকে মিস করেছে। ইয়াম ইয়াম। ডোরার এখন কোনো দিকে মনোযোগ নেই। সে বারবার মায়ের বুকে মুখ ঘষছে। ছেলেরই বেশ খিদে পেয়েছে বুঝতে পেরে আলিশা দেরি না করে ডোরাকে ফিট করাতে শুরু করলো। নিজের অতি প্রিয় খাবার পেয়ে ডোরা এক হাতে মায়ের ওড়নার একাংশ শক্ত করে মুঠোয় ভরে তৃপ্তি নিয়ে ডুকডুক করে খাচ্ছে। একটু পর তার পেট ভরে যেতে ডোরা ওড়নার নিচ থেকে মুথা তুকি দিয়ে মায়ের দিকে তাকালো। ছেলের এই লুকোচুরি দেখে আলিশা হেসে ফেলল। সে ডোরাকে বিছানায় বসিয়ে মুখ মুছিয়ে দিতে দিতে বলল, আচ্ছা দেখি তো, বলো গন্ডা। বোঝার চেষ্টা করছে এটা আবার কি? বলো গন্ডার। আলিশা আবারও শুধালো। ডন্ডার না, গন্ডার, দন্ডার। আলিশা এবার নিজের কপালে নিজে চাপড় দিতে শুরু করলো। আচ্ছা থাক, এবার বলো বাবা গন্ডার। বাবার কথা শুনে ডোরা উৎসাহিত হয়ে হাততালি দিয়ে বলছে, বাবা দন্ডার। আবার বলো, বাবার ডন্ডার। আলিশা খুশিতে ছেলের ফোলা ফোলা গালে পটাপট কয়েকটা চুমু দিল। এই তো, এবার থেকে বাবাকে এটাই বলবে। তারপর আলিশা ডোরাকে কোলে তুলে আরহামের ঘরের দিকে রওনা হলো। মা ছেলের কামরায় পৌঁছাতেই দেখে রুম পাকা, তবে ওয়াশরুম থেকে গলা ছেড়ে গান গাওয়ার শব্দ ভেসে আসছে। আরহাম শাওয়ার নিতে নিতে মনের সুখে নিজের মতো গান গেয়ে চলেছে। আহা, কি শান্তি! আকাশে বাতাসে, বউ বাচ্চা নেই, তাই জীবন এখন ফুরফুরে বাতাসে। হুররে, কি যে মজা, কি যে সুখ! আজ আর কেউ করবে না আমারে দুঃখ। ডোল নাই, ডোলের মাও নেই, নেই নেই নেই। আজকে আমার স্বাধীনতা, ইয়ো ইয়ো হো। আহা, কি শান্তি আকাশে বাতাসে! এই শান্তির রাতে আমি। আরহাম ফুররে গানের লিরিক শুনে আলিশার চোখ দুটো সরু হয়ে এলো। সে চুপচাপ ডোরাকে বিছানায় বসিয়ে নিজের নিচে ডিভানের ওপর পা তুলে আরাম করে বসলো। এদিকে আরহাম কোমরে তোয়াল জড়িয়ে এক হাতে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। গানের পরের লাইন যেই না ধরতে যাবে ঠিক তখনই তার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। বিছানার ওপর দিব্যি বসে আছে ডোরা, তার হাতে আরহামের আদরের মোবাইল। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তার আদরের ফোনের জীবনের আয়ু শেষ হতে চলেছে। আরহাম নিজের চোখ দুইবার কসলালো। না, সে ভুল দেখছে না। তারপর পাশ ফিরতেই দেখে ডিভানের উপর গম্ভীর মুখে বসে আছে আলিশা। তুই না আজ পাশের রুমে থাকবি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কেন? ডোরাকে দিতে এসেছি। আরহাম বুক চেপে ধরলে। দিতে মানে? একটু আগেই না দিয়ে এলাম। ওর ক্ষুদে পেয়েছিল তাই নিয়েছিলাম। এখন তোর ছেলে, তুই সামলা, আমি গেলাম। দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকালো আলিশা। আবার ডোরাকে নিয়ে আমার কাছে এলে কিন্তু খবর আছে বলে হাতের ইশারায় বেড স্লাইড টেবিলে রাখা পিঠারটা দেখি আবারও শুধালো। ওখানে দুধ ফার্ম করে রেখেছি, ক্ষুধা পেলে খাইয়ে দিবে। কথা শেষ করে আলিশা প্রস্থান নিল সেখান থেকে।
দরজা বন্ধ হতে আরহাম ধীরে ধীরে ডোরার দিকে তাকালো। ডোরা তখনও মোবাইলটা দুই হাতে ধরে আছে। আরহাম দৌড়ে গিয়ে মোবাইলটা টান দিয়ে নিতে গেলে ডোরা তার গুলুমুলু হাতে তার শক্ত করে আঁকড়ে ধরল। তাই স্যার, ছোটো মরিচ ছেড়ে দে। তাই তুই তাই, তোর বাপ তাই, ছেড়ে দে, এটা আমার ফোন। কিন্তু ডোরা ছাড়ার পাত্র নয়। দুজনের টানাটানির এক পর্যায়ে হঠাৎ করে ডোরা ফোনটা ছেড়ে দিল। এত সহজে ছেড়ে দেওয়ায় আরহাম বেশ অবাক হলো। পরক্ষণে ডোরার দৃষ্টি অনুসরণ করে করে তার আসল মতলব ধরতে পারল, কেননা ডোরার দৃষ্টি এখন তার খালি বুকের দিকে নিবদ্ধ। এটা ভেবে আরহামের চোখ বড় বড় হয়ে এলো। আসন্ন বিপদের আভাস পেয়ে আরহাম বিদ্যুৎ গতিতে তার নিজের দুই হাত বুকের উপর ক্রস করে চেপে ধরলে। এই, ওইদিকে তাকাস না ছোট মরিচ। কি চোখ সরা অশ্লীল বাচ্চা, দেখ বাপের ইজ্জতের দিকে এভাবে তাকাতে নেই। এই অধিকার কেবল তোর মায়ের। ডোরা দেখ আগে ফোনটা। কথাটা শেষ হওয়ার আগে দাম আরহাম আতঙ্কে ঘুরে তাকিয়ে দেখল নিজের হাত সরানোর সুযোগেই ডোরা মোবাইলটা তুলে নিয়েছে এক আছাড়। আরহাম একবার মেঝেতে পড়ে থাকা নিজের ফোনের দিকে তাকায়, আরেকবার নিষ্পাপ মুখে বসে থাকা ডোরার দিকে তাকায়, তারপর আবার নিজের বুক ঢেকে রাখা দুই হাতের দিকে তাকায়। বাব্বা দণ্ডাট। পরদিন সকাল, খানবাড়িতে কিচেন জুড়ে সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছে। একে একে সবাই এসে বসেছেন ডাইনিং টেবিলে। বাকি শুধু আরহাম আর ডোরা। আলিশাও এসে বসেছে। তাকে দেখেই আয়েশা জিজ্ঞেস করলেন, আরহাম আর ডোরা কোথায়? আলিশা সংক্ষিপ্ত জবাব দিল, আসছে। কিছুক্ষণ আগে সে রুমে গিয়ে দেখে এসেছে আরহাম তখনও ঘুমে বিভোর ছিল এবং ডোরা সেই সময় মাত্রই ঘুম থেকে উঠে বাবার বুকের ভেতর বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে লুকিয়ে চোখ পিটপিট করে চেয়েছিল। আলিশা ছেলেকে কোলে নিয়ে প্রেস করিয়ে কিছুক্ষণ আদর করে তারপর পিট করিয়ে এসেছে। আসার আগে অবশ্য আরহামকে ডেকে দিয়েছে, তবে আরহামের ওঠার কোনো ইচ্ছেই ছিল না। গত পুরো রাত ছোট মরিচ তাকে এক মুহূর্তের জন্য ঠিকমতো ঘুমাতে দেয়নি। শেষমেশ ভোরের দিকে গিয়েই তার চোখে ঘুম নেমে এসেছিল। আলিশার কিছু না বলে ডোরাকে বিছানায় রেখেই চলে এসেছে। বাকিটা এখন ডোরা নিজেই করে নেবে। বর্তমান খানবাড়ির সকলে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। অপেক্ষা শুধু আরহাম এবং ডোরার। এই বাড়ির অলিখিত নিয়ম, সকলের নাস্তা সবাই একসাথে করবে, তাই একজনেরও দেরি হলে বাকিরা তার জন্য অপেক্ষা করে। আজও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ পরে ঘুমে ঢুলতে ঢুলতে ডোরাকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো আরহাম। সারা রাত নির্ঘুম কাটানোর ছাপ তার চোখে মুখে স্পষ্ট। দু চোখ ফুলে লাল হয়ে আছে ক্লান্তিতে, উজ্জ্বল মুখটাও কেমন যেন মলিন দেখাচ্ছে। ছেলের দিকে তাকিয়ে শাহিনা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এমন ক্লান্ত দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? আরহাম একবার ডোরার দিকে তাকিয়ে জবাব দিল, না, এই ছোট মরিচটা কাল রাতে একটুও ঘুমাতে দেয়নি। শায়না আর কিছু বললেন না। ছেলের প্লেটে নাস্তা তুলে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে বাবার কোলে দিব্যি গুটিসুটি মেরে বসে আছে ডোরা। এক হাতে মুখে আঙ্গুল ফুঁড়ে গোল গোল চোখে একবার এদিকে তো আরেকবার ওদিকে তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। মাঝে মধ্যে আবার মায়ের দিকেও তাকাচ্ছে। গতকাল থেকে মাকে সে খুব কমই কাছে পেয়েছে। আয়েশা মুচকি হেসে নাতির দিকে হাত বাড়িয়ে বললেন, আমার নানুভাই কি খাবে? কি দেব? তবে নানুমার কথায় ডোরার যেন কোনো আগ্রহই নেই। বর্তমানে তার সমস্ত কৌতূহল বাবার সামনে রাখা প্লেটের দিকে। ছোট্ট গুলুমুলো হাত দুটো বাবার বারবার প্লেটের দিকে বাড়িয়ে দিচ্ছে। থাবা বসাতে চাইলেও প্লেটটা একটু দূরে থাকায় কিছুতে সেটার নাগাল পাচ্ছে না। আরহাম পরোটার ছোট্ট টুকরোটা ছিঁড়ে ছেলের মুখে দিয়ে বলল, আমাকে না জ্বালিয়ে এবার পরোটা খা। পটা পটা। পটা না, বল পরোটা। বাবার সংশোধন যেন মোটেও পছন্দ হলো না ডোরা। সে সঙ্গে সঙ্গে হাত পা ছুড়ে তার জোর গলায় প্রতিবাদ জানালো, পটা পটা। ডোরার এমন কিউট প্রতিবাদ দেখে উপস্থিত সকলে হেসে উঠল। ইজাজ সাহেব নাতির দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন। ছোট্ট ডোরাকে দেখলে তার বুকটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে ওঠে। প্রথম নাতি বলে কথা, টানটা সবার তুলনায় একটু বেশিই থাকবে, স্বাভাবিক। তিনি নাতির পক্ষ নিতে মুখ গম্ভীর করার ভান করে বললেন, না দাদুভাই, আপনার বাবা ভুল বলেছে, এটা পটাই। আপনি যা বলবেন সেটাই ঠিক। দাদাভাইয়ের সমর্থন পেয়ে ডোরা আরও উচ্ছ্বসিত হলো। সে এবার বাবার কোল থেকে লাফালাফি শুরু করে দিয়েছে। আরহাম কোনো মতে তাকে সামলে রেখেছে। আরশাদ একবার তাকে কোলে নিতে চাইলে ডোরা মুখ ফিরিয়ে নিল। বাবার কোল ছেড়ে সে কোথাও যাবে না।
এদিকে আরহামের অবস্থা কাঁদো কাঁদো। গতকাল বাড়ি ফেরার পর থেকে এক মুহূর্তের জন্য সে বিশ্রাম নিতে পারেনি। আলিশা কেমনে সামলায় এই মিনি বুলডোজারকে? আরহাম একবার অসহায় চোখে আলিশার দিকে তাকালো, কিন্তু আলিশা যেন কিছুই দেখলো না। সে দিব্যি নিশ্চিন্তে নিজের নাস্তায় মন দিয়েছে। আরহাম চোখ কটমট করে তার দিকে সে মনে মনে ভিড় ভিড় করে উঠল, বুটকির ঘরের বুটকি আমাকে যুদ্ধের ময়দানে একা পেলে নিজে নিশ্চিন্তে খাচ্ছে। ঠিক তখনই ডোরা এক থাবায় প্লেটের সিদ্ধ ডিমটা চটকে একাকার করে ফেলল। তারপর এক মুঠো ডিম নিজের গুলুমুলু হাতে তুলে নিয়ে মুখে ফুরে নেওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ডোরা, কি করছিস সেসব? আরহাম এটা বলতে ডোরার হাতটা সরাতে গেলে সায়না বেগম বাধা দিলেন। এই বয়সে বাচ্চারা এমনই করে, করতে দাও, কিছু হবে না। আরহাম আর কিছু বলল না। কিছুক্ষণ পর ডোরা নিজের হাতের মাখামাখি করা ডিম বাবার মুখের সামনে এনে এগিয়ে ধরল। তুই খা, আমি খাবো না। ডোরা আবারও জোর করে হাত বাড়িয়ে দিল। ডোরা যে ডিম সেটা আমি জানি। না, আমি খাবো না, হাত সরা। বাবার হাতের ডিম না খাওয়ায় ডোরা হাত পাছড়ে রীতিমতো প্রতিবাদ শুরু করে দিল। শেষমেশ বাধ্য হয়ে আরহাম তার হাতটা মুখের কাছে এনে ডিম খাওয়ার বান করতে ডোরা খুশি হয়ে নিজের পা দাপিয়ে আনন্দ প্রকাশ করলো। টেবিলে বসে থাকা সবাই ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখছে বাবা ছেলের এই ছোট্ট যুদ্ধ। আরহাম ঠিকমতো খেতে পারছে না দেখে আয়েশা একবার আলিশাকে বললেন, ডোরাকে কোলে নাও। কিন্তু আলিশা নির্বিকার, যেন কথাটাই শোনেনি। নিজের নাস্তা নিয়ে ব্যস্ত রইল সে। আরহাম জুসের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতে ডোরা সেটা কাড়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ঢাউ ঢাউ, এটা তুই খেতে পারবি না বলেই আরহাম আরেক চুমুক খেলো। হঠাৎ ডোরা বাবার দিকে সে হাত বাড়িয়ে বলল, মামা দাও। মামা শব্দটা কানে আসতে আরহামের মুখ ভর্তি জুস ছিটকে বেরিয়ে এলো। মুহূর্তের জন্য পুরো টেবিল নিস্তব্ধ। সবাই বিস্ময়ে ডোরার দিকে তাকিয়ে আছে। আর এক কোণে বসে থাকা আলিশা ঠোঁট চেপে হাসছে। এতক্ষণ ধরে সেই যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। আরহাম হতবাক চোখে ছেলের দিকে তাকিয়ে বলল, কি বললি? আরেকবার বলতো। ডোরা নিষ্পাপ ভঙ্গিতে আবারও বলল, মামা। আরহাম কিছু বলার আগেই মেহরোজা আক্তার শুধালেন, ও আরশাদ, পোলাডারে তোর কোলে নেই, মনে হয় আপন মামারে খুঁজতাছে, তাই মামা বইলা ডাকতাছে। দাদির কথা শুনে আরশাদ চৌ মেরে ডোরাকে কুলে তুলে নিল। আমার মামাটা বুঝি আমাকে খুব মিস করছিল। এই তো মামা কুলে নিয়েছি, এখন অনেক আদর করব। কিন্তু বাবার কোল ছাড়া হতে ডোরা গলা ছেড়ে কেঁদে উঠল। দুই হাত বাড়িয়ে আরহামের দিকে ছটফট করতে লাগলো। মামা দাই। এবার সত্যি উপস্থিত সকলে বিষম খেলো। নিজের বাপকেই কিনা মামা বলে ডাকছে। আরহাম সামনে বসে থাকা পানির গ্লাস হাতে নিয়ে এক ডোকে পুরো পানি শেষ করে ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। কে মামা? ডোরা দুই হাত আরও বাড়িয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মামা খুলে দেয়। আরশাদের কোলে তখন ছোট্ট এক যুদ্ধ বেঁধে গেছে। ডোরাকে আর সামলাতে না পেরে সে হেসে আরহামের দিকে এগিয়ে দিয়েছে। এই যে নিও মামা, আপনার ছেলেকে কোলে নিন। আরহামের চোখ কপালে উঠে গেছে বিস্ময়ে। কে মামা? কার মামা? কোথাকার মামা? ডোরা বাবা বল, বাবা। কিন্তু ডোরা একই সুরে আগের মতো শুধু বলেই যাচ্ছে, মামা দাই। আরহামের অবস্থা দেখে মনে হচ্ছে আর একটু হলেই সে জ্ঞান হারাবে। গত রাতেও তো এই ছোট মরিচ কত কিউট করে তাকে বাবা বলে ডেকেছে। তাহলে হঠাৎ আজ কি হলো? যেমন কি হলো? গত রাতের কথা মনে পড়তে আচমকা তার মাথায় বজ্রপাতের মতো একটা বিষম এলো। কাল রাতেও তো ডোরা তাকে গন্ডার বলে ডেকেছিল। নিশ্চয়ই এসবের পেছনে বুটকির হাত আছে। গন্ডার বলেছে সেটা না হয় কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু তাই বলে মামা? নিজের ঔরসজাত সন্তানই কিনা তাকে মামা বলে ডাকছে। এ কেমন অবিচার! এটাও কি তবে আলিশার নতুন কোনো কারসাজি? কটমট দৃষ্টিতে আলিশার দিকে তাকালো আরহাম। আর আলিশা সে নির্বিকার মুখে স্যান্ডউইচে কামড় বসাচ্ছে আর মিটিমিটি হেসে আরহামের দিকে তাকাচ্ছে। দাঁতে দাঁত চেপে আরহাম বলল, লিসা, আমাকে মামা ডাকতে তুই শিখিয়েছিস? হ্যাঁ। আলিশা একটুও না ঘাবড়ানো না। মেয়ের এমন নির্লিপ্ত স্বীকারোক্তিতে আয়েশা প্রায় চেঁচিয়ে উঠলেন, আলিশা, এটা কি বলেছো তুমি? বাবাকে কিনা মামা ডাকতে শিখিয়েছো বাচ্চাকে? মামাকে তো মামাই বলবে মাম্মা। আলিশা
আয়শা চিল্লিয়ে উঠলেন। আরহাম কাঁদতে থাকা ডোরাকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো। বাবার বুকের উষ্ণতা পেতে ডোরা কান্না থামিয়ে ফিটফিট করে একবার মুখের দিকে তাকালো, তারপর আবার বাবার বুকে মুখ গুজে দিল। আরহাম অসহায়ের মতো বলল, লিসা, সব কিছুর একটা সীমা আছে। আমার ছেলে আমাকে মামা ডাকছে। তুমি তো মামাই, তাই ডাকছে। আমার আপন আন্ডা কবে থেকে আমার বাগ্নে হয়ে গেল? যেভাবে আমি তোমার বোন হই, মায়ের বাইকে তো মামাই বলে। আমি যেহেতু তোমার বোন, তাহলে আমার বাচ্চা তোমাকে মামা বলেই ডাকবে। ব্যাপারটা খুব সিম্পল। আলিশা, এক থাপড়ে গাল ফাটিয়ে দেব তোর। মেয়েকে এমন কথা বলাতে নিয়া সাহেব রীতিমতো গর্জে উঠলেন। আমার মেয়ের গাল ফাটানোর আগে আমি স্কেল দিয়ে মেয়েরে তোমার ফাঁসা লাল করে দেব। সবার সামনে শ্বশুরের এমন কথায় আরহাম বেশ অপমানিত বোধ করল। আপনার কি লজ্জা শরম নেই? মেয়ের জামাইয়ের ফাঁসায় হাত দিতে চান? নিয়া সাহেব ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করে বললেন, মেয়ের জামাই হওয়ার আগে আমি তোমার চাচা। ছোটবেলায় তোমার কত ডাইপার বদলেছি, সেই হিসাব আছে? ডাইপার তো আমিও আপনার মেয়ের কম বদলাইনি, কিন্তু এখন সে আমার বাচ্চার মা। সম্পর্ক বদলে গেল একটি মুহূর্তে। তাই পুরনো সম্পর্ক ধরে আর যারা করবেন না সৌ আব্বা। আরহামের এমন লাগাম ছাড়া কথায় নিয়ে আসে খুক খুক করে কেসে উঠলেন। অসভ্য ছেলে। অসভ্য না হলে কি আপনি নানা ডাক শুনতে পারতেন? ঠিক তখনই ডোরা অসহায়ের মুখের দিকে তাকিয়ে আরহামের মুখের দিকে তাকিয়ে আবারও ডাকলো, মামা মামা। আরহামকে জব্দ হতে দেখে নিয়া সাহেবের মুখে যেন এক পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। আরহাম দাঁতে দাঁত চেপে শুধালো, এই আন্ডা চুপ। তোর বাপ আমি, তোর মামা না। বাবার দমকে ডোরা তার ফোলা ফোলা গাল আরও ফুলিয়ে ফেললো। মামা মামা হাল ছেড়ে দিয়ে আরহাম এবার করুণ মুখে আলিশার দিকে তাকালো। বুটকি, এখনই ছেলেকে বাবা ডাকতে শেখা। আলিশা টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে নির্বিকার গলায় জবাব দিল, মাফ করবেন ভাইয়া, আমার ছেলে তার মামাকে মামা বলেই ডাকবে। কথাটা বলে সে নিশ্চিন্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ডাইনিং রুম ত্যাগ করলো। ডোরা যেন আজ বাবার গায়ের সাথে সেটে গেছে। সকাল থেকে এক মুহূর্তের জন্য আরহামের কোল ছাড়ার নাম নেই। করে থাকলে শান্ত আর নামানোর চেষ্টা করলে গলা উঁচিয়ে কান্না শুরু। এদিকে আরহামের ক্লাস আছে, সময় গড়িয়ে যাচ্ছে, অথচ ছেলেকে কারো কাছে রেখে যাওয়ার উপায় নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজও আলিশা ইচ্ছে করে ডোরাকে কোলে নিচ্ছে না। আরহাম অসহায়ের মতো একবার ছেলের দিকে তাকালো। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। ডোরা দুই হাত দিয়ে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন একটু ছাড়লে বাবা উদাও হয়ে যাবে। আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, বাপ আমার, এবার ছাড় আমাকে। না না, নাই, ছেড়ে দে আমায়। ছোট মরিচের ঘরের ছোট মরিচ। ডোরা রাগান্বিত দৃষ্টিতে বাবার দিকে চেয়ে শাসানোর ভঙ্গিতে আঙ্গুল উঁচিয়ে বলল, আতা তাই তাই, তোকেও তাই। বাবার মুখে তাইত শব্দটা শুনে ছোট্ট ডোরা ঠোঁট উল্টে ফেললো। মুখভঙ্গি এমন যেন আর এক সেকেন্ড দেরি করলে সে কান্নায় ভেঙে পড়বে। ছেলের কাদু কাদু মুখ দেখে আরহাম আলতো করে ডোরাকে বুকে টেনে নিয়ে গালে আদর করে দিল। বাবার আদর ফেতেই মুহূর্তেই খুশি হয়ে গেল ডোরা। সে হাত দিয়ে বাবার হাত আঁকড়ে ধরে তার বুকে মুখ গুজে দিল। একদম আল্লাহ দেখাবি না পুঁটি মাছ। একটু আগেই কিন্তু আমাকে মামা বলে ডেকেছিস, আমি কিছুই বলিনি। ডোরা নিষ্পাপ মুখে বাবার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, মামা মামা। আরহাম সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে ফেলল। আবার মামা? শালার মামা। ঠিক তখনই আরশাদ আরহামের রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। শালার মামা কথাটা কানে আসতে এসে এক দৌড়ে দরজার সামনে এসে দাঁড়ালো। এই শালা, তুই আমাকে গালি দিলি কেন? তোমাকে আবার কবে গালি দিলাম ব্রো? এই তো একটু আগেই না বললিস শালার মামা। তোর আর ডোরার মামা তো আমি। তুমি আমার শালা, আমি তোমার শালা, দুজনে মিলে গলায় দেব গরুর মালা। আরশাদের চোখ ছোট করে তাকালো। ফাজলামো করছিস? ফাজলামো আমি না, তোমার বোন শুরু করেছে। একদম উচিত শিক্ষা দিয়েছে তোকে। তাই বলে নিজের বাচ্চাকে দিয়ে বাপকে মামা ডাকাবে? দুজনের কথার মাঝে ডোরা আবারও উচ্ছ্বাসিত গলায় ডেকে উঠল, মামা মামা। ছেলের মুখে আবারও মামা ডাক শুনে আরহামের মুখটা মুহূর্তেই কালো হয়ে এলো। আরশাদ আর নিজেকে সামলাতে না পেরে হো হো করে হেসে ফেলল।
আরহাম বিরক্ত হয়ে আঙ্গুল তুলে দরজার দিকে ইশারা করে বলল, আমার রুম থেকে এক্ষুনি বের হ। আরশাদ অবশ্য যাওয়ার পাত্র নেই, তবে সে হাসতে হাসতে দরজার বাইরে যেতে যেতে ছন্দ মিলিয়ে গেয়ে উঠল, মামা মামা। ডোরা পেয়েছে নতুন মামা, সবাই মিলে নতুন মামার গলায় দেব ফুলের বদলে গরুর মালা। মামা মামা, ডোরা পেয়েছে নতুন মামা।